ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স তোমরা কীভাবে তৈরি করবে, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি এই বই থেকে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং কীভাবে এই দুটো সেন্টেন্স তৈরি করা যেতে পারে সেই নিয়ে তোমরা বিস্তারিতভাবে জেনে নাও। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা আগের দুটো ভিডিওতে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তো তোমরা আগের ভিডিওটা দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখো, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, এইখানে যেটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে হয় আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছি, কোনটা কোনটা অক্সিলারি ভার্ব এবং ডু ভার্ব কোথায় কোথায় বসে এবং কীভাবে তৈরি হয়। ঠিক আছে? তো দেখো, এখানেও সেই এক্সাম্পলগুলো দেওয়া আছে। এক্সাম্পল দেখো, তারা কি লেখে ডু দে রাইট। এখানে ডু কেন বসলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব নেই বলে তার কারণে এখানে ডু ভার্ব বসছে। ঠিক আছে? তারপর দেখো, সে কি বিনা কাজে বসে থাকে। ডাজ হি সিট আইডেল। আইডেল মানে হচ্ছে অলসভাবে বা বিনা কাজে। হ্যাঁ, ডাজ কেন হলো, কারণ এটা সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার বলে এখানে ডাজ হয়েছে। আমি গত ক্লাসেও সেই একই জিনিস আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো তোমরা আবার একবার দেখে নিও ভিডিওটা। ঠিক আছে? তারপর দেখো, সে কি আমাকে ভালোবাসে। ডাজ হি লাভ মি। এখানেও ডাজটা এই একই কারণে, যেটা আগে বললাম, একই কারণে ডাজ বসছে এখানে। ঠিক আছে? তোমরা কি খাও। ডু ইউ ইট। ইউটা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, এটা সেকেন্ড পার্সন, যার কারণে এখানে ডু বসছে। শুধুমাত্র থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হলেই তবে এখানে ডু এর শেষে ইএস যোগ হয়ে যায়। ঠিক আছে? বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সবটাই ডু কিংবা ডিড বসে। ডুটা প্রেজেন্টের ক্ষেত্রে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে ডু এবং ডাচ, আর ডিডটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। এখানে তো আমাদের পাস্ট টেন্স করছি না, প্রেজেন্ট টেন্স করছি, সুতরাং এখানে সব ডু কিংবা ডাচের ব্যবহার হয়েছে। ঠিক আছে? আমরা কি ভাত খাই। ডু উই ইট রাইস। তারা কি ফুটবল খেলে। ডু দে প্লে ফুটবল। তো দেখতে পাচ্ছ বাকি সেন্টেন্সগুলো তোমরা কিন্তু এই বাংলাগুলোকে খাতা তুলে নিয়ে তোমরা নিজের মতন করে প্র্যাকটিস করো, তারপরে এই ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে? কারণ এই ছোটো ছোটো ট্রান্সলেশন কিন্তু তোমাদের বড় বড় লেখা লিখতে সাহায্য করবে। ঠিক আছে? দেখো, বালকটি কি পড়ে। পড়া ইংরেজি কোনটা। পড়া ইংরেজি রিড, তাই তো? তাহলে বালকটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে দা বয় বসিয়ে দেওয়া হয়েছে। তো যেহেতু একজন বয়কে বোঝাচ্ছে, তাহলে ডাজ বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে ডাজ দ্য বয় রিড। সে কি যায়। ডাজ হি গো। আমরা কি খাই। ডু উই ইট। তারা কি গান গায়। ডু দে সিং সংস। ঠিক আছে? আশা করি তোমরা এই যে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে তোমরা ভালো করে বুঝতে পারলে। দেখো নোটে কি দেওয়া আছে, দেখো বলছে এর আগে তোমরা অক্সিলারি ডু ভার্বের ব্যবহার শিখেছো না সূচক বাক্য গঠনের সময়। আরও কয়েকটা এক্সাম্পল তোমরা দেখো, যে আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। ঠিক আছে? যদি এই প্রশ্নটা আমরা এমনি সাধারণ বাক্য রয়েছে, যদি এই প্রশ্নটাকে প্রশ্নবোধক বাক্য করি যে আমি কি তোমায় ভালোবাসি, তখন তার আগে কিন্তু একটা ডু এসে যাবে। দেখতে পাচ্ছ, ডু আই লাভ ইউ। তুমি কাজটি করো। ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তো প্রশ্নবোধক বাক্য করার সময় কিন্তু ডুটা সামনে চলে আসবে। তাহলে ডু ইউ ডু দ্য ওয়ার্ক, এই ডুটা হচ্ছে করা। ঠিক আছে? ওয়ার্ক মানে কাজ, আর এই ডুটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে ডুটি মোটা হরফে, এটা হচ্ছে এই যে মোটা হরফে, এটি অক্সিলারি ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে অক্সিলারি ডু ভার্বটি বসাতে হয়। কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাচ বসাতে হয়। এরপরে সাবজেক্ট বসে, তারপরে মূল ভার্ব এবং অবজেক্টও কমপ্লিমেন্ট বসে। হ্যাঁ, বাক্যের শেষে প্রশ্নবোধক বাক্য বা চিহ্ন বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। ঠিক আছে? তো যেটা আমি আগে বলে গেলাম সেটা এখানে কিন্তু লিখিত আকারে নোটভাবে দেওয়া আছে। এবারে দেখো এখানে কতগুলো একটা ছকের মাধ্যমে এই পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নসূচক বাক্য গঠন পদ্ধতিটা কি না, ডু বা ডাচ। এক নম্বর হচ্ছে ডু বা ডাচ বসবে, অক্সিলারি ভার্ব, দেখো এখানে বসছে। তারপরে সাবজেক্ট বা কর্তা বসবে, দেখো সাবজেক্ট বা কর্তা বসছে। তারপর মেন ভার্ব মানে মূল ক্রিয়াপদ সেটা বসছে, এই যে মেন ভার্ব। তারপরে দেখো অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট এটসেট্রা। তো এখানে দিয়েছে অই রাইস, এটা হচ্ছে অবজেক্ট বলতে পারি, আবার এর সাথে সাথে অতিরিক্ত যদি কিছু জোড়া থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কী হলো, ডু উই ইট রাইস, আমরা কি ভাত খাই। ডু দে সিং সংস, তারা কি গান গায়। ডাজ হি লাভ মি, সে কি আমাকে ভালোবাসে। ডাজ দ্য বয় রিড, ছেলেটি কি পড়ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো তারপরে দেখো এই ক্ষেত্রে লক্ষণীয় যে অক্সিলারি ভার্ব ব্যবহার হওয়ার পরে মূল ভার্বটি কিন্তু অপরিবর্তিত থাকছে। অর্থাৎ এখানে যদি আমরা যখন ডু বা ডাচ লাগাচ্ছি তখন কিন্তু মেন ভার্ব কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, একই রকমভাবেই থাকছে। ঠিক আছে? উদাহরণস্বরূপ দেখো, ছকের তৃতীয় বাক্যটিতে ডাচ ব্যবহার হওয়ার পরে লাভের মূল ভার্বটি অপরিবর্তিত রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডাচ এখানে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু লাভ কিন্তু অলরেডি আছে। যদি ডাচ উঠে যেতাম তাহলে কিন্তু এখানে লাভস হয়ে যেত। ঠিক আছে?
তখন সেক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটাই আমাদের সিম্পল একটা সেন্টেন্স হয়ে যেত, প্রশ্নচিহ্ন থাকতো না। তো যেহেতু এখানে প্রশ্নচিহ্ন করা হয়েছে, ডু আনতে হয়েছে সরি, সেক্ষেত্রে লাভের জায়গায় ইএসটা এখানে এসে গিয়ে এই লাভটা কিন্তু মূল ভার্ব হিসেবে বসে গেছে, ঠিক আছে, তাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ লাভ থেকে লাভস, লাভিং, লাভ প্রভৃতি কোনো কিছুই পরিবর্তন হয়নি। আশা করি প্রশ্নবোধক বাক্য নিয়ে ডু ভার্বের ক্ষেত্রে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেল। এবার দেখো নেক্সট কী বলা হচ্ছে, নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য যার মধ্যে কিন্তু প্রশ্নসূচক বাক্যও থাকবে এবং সেটা আবার কিন্তু নাও বোঝাবে, হ্যাঁ, না সূচকও হবে। তাহলে বলা হচ্ছে এখানে প্রশ্নাত্মক না সূচক বাক্য, ঠিক আছে। তাহলে এবারে নট আমরা কোথায় বসাবো? তাহলে নট কিন্তু এখানে না অর্থে এখানে নট ব্যবহার করা হয়েছে। তো নটটাকে কিন্তু কোথায় বসাতে হবে? প্রোনাউন কিংবা নাউনের আগে পরে কোথায় কি, কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। দেখো তোমরা এক্সাম্পলগুলো দেখো। তাহলে আমি কি সেখানে যাই না, প্রথমে আমি কি সেখানে যাই যদি আমরা লিখি, তাহলে ডু আই গো দেয়ার, তাই তো, এটা তো হতো। কিন্তু যদি এখানে না লেখা আছে তাহলে এখানে কিন্তু লেখা আছে ডু আই নট গো দেয়ার। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে ডুর পরেই কিন্তু নট হবে এবং ডুর পরে প্রোনাউন থাকবে এবং প্রোনাউনের পরে কিন্তু বা সাবজেক্ট থাকবে এবং তারপরেই কিন্তু নট থাকবে, তারপরে হচ্ছে মেন ভার্ব থাকবে, ঠিক আছে। তাহলে সবসময় জন্য সেন্টেন্সের মেন ভার্বের আগে কিন্তু নট বসে যাচ্ছে, ঠিক আছে। আর ডুটা তো সামনে থাকছেই, ডু কিংবা ডাচ কিংবা ডিট এখনো থাকবে না, কারণ একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা ঘটছে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা ঘটছে তাহলে এখানে ডু কিংবা ডাচ থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে বসবে নট, ঠিক আছে, তারপরে বসবে মেন ভার্ব। এইভাবে কিন্তু কাঠামোটা এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন কাঠামো, ঠিক আছে। দেখো তোমরা কি সময় নষ্ট করো না? সময় নষ্ট করা ইংরেজি কোনটা? ওয়েস্ট টাইম। ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়, ঠিক আছে। তাহলে দেখো ডু ইউ নট ওয়েস্ট টাইম, আমি কি প্রতিদিন বিকালে বেড়াতে যাই না? তাহলে ডু আই নট গো ফর এ ওয়াক মানে হচ্ছে বেড়াতে যাওয়া। এভরি আফটারনুন মানে প্রত্যেকদিন বিকালবেলা, আফটারনুন মানে বিকালবেলা। তাহলে ডু আই নট গো ফর এ ওয়াক এভরি আফটারনুন। শান্তনু কি তার ভাইকে ভালোবাসে না? তাহলে ডাজ নট শান্তনু লাভ হিজ ব্রাদার। ডাচ কেন করা হয়েছে? একইভাবে আগেও বলেছিলাম, এই যে সাবজেক্ট রয়েছে এখানে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ডাচ হয়েছে। তো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই যে বাক্যটা, এই বাক্যটা এবং এই বাক্যটার মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে দেখো শান্তনু হচ্ছে এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে। তাহলে নাউন যেহেতু এখানে, তাহলে নাউনের আগে কিন্তু নট বসে, ঠিক আছে। আর এগুলোর ক্ষেত্রে দেখলাম ইউ আই সবগুলোর ক্ষেত্রে পরে কিন্তু প্রোনাউন নট বসছে। তাহলে আই এবং ইউ এগুলো হচ্ছে প্রোনাউন। আর তাহলে আমরা শিখলাম কি, যে নটটা কিন্তু প্রোনাউনের পরে বসছে আর নাউন থাকলে নাউনের আগেই বসছে, ঠিক আছে। তাহলে নাউন থাকলে নাউনের আগে বসছে নট, আর প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে বসছে নট, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এটা আর ভুল হওয়া উচিত নয়। তারপর দেখো তারা কি টাকা ধার দেয় না? ডু দে নট লেন্ড মানি, লেন্ড মানে ধার দেওয়া, ঠিক আছে। তাহলে দেটা হচ্ছে প্রোনাউন, তারপরে নট বসছে। তারপরে দেখো তোমরা কি ক্রিকেট খেলো না? ডু ইউ নট প্লে ক্রিকেট। বালকটি কি ঘুমায় না? দেখো এই বালকটা হচ্ছে নাউন, ঠিক আছে। তো যেহেতু নাউন এটা, তাহলে তার আগে নট বসছে। তাহলে ডাজ নট দ্য বয় স্লিপ। মনিকা কি গান গায় না? তাহলে মনিকা হচ্ছে নাউন, তাহলে মনিকার আগে কিন্তু নট বসছে, ঠিক আছে। দেখো তাহলে ডাজ নট মনিকা সিং। তারপরে দেখো শ্যামলি কি নাচে না? তাহলে ডাজ নট শ্যামলি ড্যান্স। তোমরা কি খেলো না? ডু ইউ নট প্লে। ইউটা হচ্ছে প্রোনাউনের পরে, তাহলে প্রোনাউনের পরে নট, নাউনের আগে নট। ক্লিয়ার? একবার তোমাদের বুঝতে পারলে তোমরা। একইভাবে এই সেন্টেন্সগুলো কিন্তু খুব সরল সেন্টেন্স। তোমরা কিন্তু এই বাংলাগুলো ভালো করে তুলে নাও খাতাতে, তুলে নিয়ে কিন্তু সবগুলো ডু এবং ডাচ কোথায় কোথায় বসছে তোমরা ভিডিও যা শিখলে সেটা সেই হিসাবে তোমরা প্র্যাকটিস করে এই ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নাও তোমাদের ট্রান্সলেশনগুলো ঠিকঠাক হলো কিনা, ঠিক আছে। দেখো এবারে নোট আকারে কী দিয়েছে দেখো এখানে, যে বিমল কি কলকাতা যায় না? তাহলে ডাজ নট বিমল গো টু কলকাতা। তাহলে বিমল হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ বসছে এবং যেহেতু নাউন একটা, তাহলে তার আগে নট বসছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার নোটে দেখো দেওয়া হয়েছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাচ বসে, তারপরে যথাক্রমে সাবজেক্ট, তারপরে নট ও মূল ভার্ব বসে, এরপরে যদি কোনো অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট থাকে তা বসে, ঠিক আছে। এই গঠনটাই এখানে বলে দেওয়া হলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নাত্মক না সূচক বাক্য গঠনটি দেখো। তাহলে ডু বা ডাচ প্রথমে বসবে, তারপরে সাবজেক্টটি নাউন হলে নট সাবজেক্টের আগে বসে, যেটা আগেই বললাম। কিন্তু সাবজেক্টটি প্রোনাউন হলে নট তারপরে বসে। কিন্তু ডু নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট ব্যবহার হলে এই নিয়ম খাটে না। তাহলে এক্ষেত্রে যদি আমরা এই যে বলা হলো যে নাউনের আগে বসে নট, প্রোনাউনের পরে বসে নট, যদি আমরা সংক্ষিপ্ত রূপ ডোন্ট ব্যবহার করতাম তাহলে কিন্তু এই নিয়ম খাটে না, অর্থাৎ সেখানে ডোন্টটা কিন্তু আগেই বসে যেত, ঠিক আছে। আচ্ছা, মেন ভার্ব তারপরে বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট এবং অন্যান্য পরিপূরক শব্দ বসছে। এইটা কিন্তু একইভাবে এখানে
ছকের সাহায্যে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো, ডু ইউ নট লিভ ইন দিস ভিলেজ, তুমি কি এই ভিলেজে থাকো না? হ্যাঁ, ডাচ নট জ্যোতি রাইট এসেস, এস মানে হচ্ছে প্রবন্ধ, হ্যাঁ, রাইট মানে লেখা, তাহলে জ্যোতি কি প্রবন্ধ লেখে না? ঠিক আছে। ডাচ হি নট প্লে কার্ডস, সে কি তাস খেলে না? কার্ড মানে তাস, হ্যাঁ, তাহলে জ্যোতির আগে বসছে নট, হির পরে বসছে নট, জ্যোতিটা হচ্ছে নাউন, হিটা হচ্ছে প্রোনাউন। আশা করি তোমরা পুরোপুরি আজকের ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হলে। তোমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টে যে ভাগ রয়েছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, এই 4টে কিন্তু এই বই থেকে দেওয়া হয়েছিল। তো তোমাদের পুরোটা কমপ্লিট করে দেওয়া হলো এই ভিডিওতে। নেক্সট ভিডিওটা তোমাদের এর পরের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও কমেন্ট করে, আর তোমাদের কোনটা দরকার অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তা সেটা আমরা উত্তর দিব, ঠিক আছে? আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম নতুন ভিডিও খুব সহজ আকারে তোমাদের কাছে আগে পৌঁছে এবং আগে তোমরা শিখতে পারো, খুব সহজেই গ্রামার শিখতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওর এই পর্যন্তই। পরের ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।